বিএনপির সাথে আর আপোষ করবে না ভিপি নূর, গণ অধিকার পরিষদ এরকমই ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, আপনি মন্তব্য করে জানাবেন আপনি কি ভিপি নূরকে আরেকবার ক্ষমা করে গ্রহণ করতে রাজি কিনা। এখানে গণ অধিকার পরিষদ অ্যাজ এ হোল তারা অতটা ডেমোক্রেটিক হতে পারেনি যে গণ অধিকার পরিষদ বলবো। আসলে ওই ভিপি নূরই গণ অধিকার পরিষদ, অনেকটা ওয়ান ম্যান পার্টির মতো। যেমন এনসিপিতে কিন্তু কিছুটা হলেও ডেমোক্রেসি আছে, যেমন এনসিপিতে স্টারের অভাব নেই, হেভিওয়েট পার্সোনালিটির অভাব নেই। তাদের ফোরামে কোনো একটা আলোচনায় বসলে যে অমুকে বলেছে, নাহিদ বলেছে, হাসনাত বলেছে, সার্জিস বলেছে হয়ে যাবে তা না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হয়। ইটস ভেরি কমপ্লেক্স প্রসেস এবং এখানে ডেমোক্রেসি ইনশিওর করাটা জরুরি। তো দর্শক, কিন্তু গণ অধিকার পরিষদে ওইরকম কিছু নাই। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা যারা সবাই অন্য জায়গায় চলে গিয়েছে এবং তাদের একটা অভিযোগ নূরের স্বেচ্ছাচারিতা। এখন যা আছে এটা হচ্ছে গণ অধিকার পরিষদ। তাই এই গণ অধিকার পরিষদ ভিপি নূর ডমিনেটেড গণ অধিকার পরিষদ, ভিপি নূরের সুপ্রিমেসি। ভিপি নূর যেটা বলবেন ওইটাই, তার চিন্তা দর্শন এগুলো দলের নাম বলা দরকার নেই, ভিপি নূরের পার্টি এটা বললে ভালো হয়, মানুষ ভালো চেনে। তার দলের নামের চাইতে ভিপি নূর নামটা অনেক পরিচিত। আমরা যতই সমালোচনা করি এই ভিপি নূরকে আমরা রেসপেক্ট করতে চাই, সম্মান করতে চাই, কারণ বাংলাদেশে যে সর্বশেষ জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবের অনেকে বলে জুলাই বিপ্লবের ভিত্তি কি, রুট কি। গত 15 বছরের আন্দোলন সংগ্রাম ভুয়া কথা, 15 বছর আন্দোলন সংগ্রামের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম সম্পর্ক নেই। এটা যারা ওইটাকে কানেক্ট করার চেষ্টা করে গায়ের জোরে করে। 15 বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু তাতে কিছু হয়নি, তার সাথে জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক নেই। জুলাই বিপ্লবের সম্পর্কটা হচ্ছে 2018 সালে ভিপি নূরের কোটা সংস্কার আন্দোলনের সাথে। সেই কোটা সংস্কার আন্দোলন আবার 24 সালে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে এটা। এবং আন্দোলন কারা করেছে, ওই 18 সালে যারা ছোট্ট কর্মী ছিল কোটা সংস্কার আন্দোলনে, তারা এবার বড় নেতা হয়েছে 24 সালে। অতএব দর্শক, আমাদের জুলাই বিপ্লবের ভিত্তি কিন্তু ভিপি নূর। ভিপি নূরকে কেন্দ্র করে বা ভিপি নূর সে জুলাই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতা, তার ছেলেরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার ভিপি নূরের কর্মীরা। অতএব তাছাড়া আমাদের জুলাই বিপ্লবেও সেই ভিত্তি এবং পরবর্তীতে বিপ্লবও তার অসামান্য অবদান ছিল, তার ছাত্র সংগঠনে অসামান্য অবদান ছিল, কোনো সন্দেহ নেই। এজন্যে ভিপি নূরকে ক্ষমা করা, গ্রহণ করার বিষয়ে আলোচনা হওয়াটা জরুরি। তারুণ্যের রাজনীতি বলতে যদিও ভিপি নূরকে বোঝায় না, কিন্তু প্রথম তারুণ্যের রাজনীতি ছিল ভিপি নূরের রাজনীতি। ভিপি নূরেই তারুণ্যের রাজনীতির কনসেপ্ট বাজারে নিয়ে এসেছেন। এই জন্য আর একটা সুযোগ দেওয়া যেতে পারে যে না, ভিপি নূরকে আমরা গ্রহণ করি, তাকে এরশাদ বলে, বিকাশ নূর বলে, মোসাদ নূর বলে একদম ফেলে না দিই, এটা কৃতজ্ঞতা হবে না। যেমন এনসিপি কে আমরা অনেক ক্রিটিক করব বা করি, সমর্থন করি না বা করব না অনেক দিক থেকে, কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের যে অবদান, তারাই তো জুলাই বিপ্লবের নেতা, এরাই তো মূল সমন্বয়ক ছিল, এদের নেতৃত্বেই তো আমরা সাড়া দিয়েছি, এদের নেতৃত্বেই তো বিএনপি জামাত চলেছে। এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তা ভিপি নূর কিন্তু অতীতের অনেক কিছু প্রায়শ্চিত্ত হয়ে বা যেভাবে হোক মানুষ ক্ষমা করেছিল, কিন্তু সর্বশেষ ভিপি নূরের প্রতি জনগণের ক্ষোভ বা জনগণ একে জুনিয়র এরশাদ বলছে পোল্টি দিয়ে বিএনপির পক্ষে যাওয়ার কারণে। তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না যতদিন লাগে। এরপরই বিএনপির সাথে মিটিং টিটিং করে বিএনপি সিট দেওয়ার নিশ্চয়তা দিল। এরপরে বলা শুরু করলো না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্যারাসিটামল, সব রোগের ঔষধ, নইলে কাজ হবে না। তখনই জনগণ ভিপি নূরকে আবার সন্দেহ করা শুরু করেছে বা জুনিয়র এরশাদ বলা শুরু করেছে। এই যে বিএনপির পক্ষ হয়ে নগ্নভাবে নির্বাচনের ঘোষণা বা নির্বাচন চাওয়া, এই কারণেই কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের সাথে দ্বন্দ্ব হয়েছে, নইলে কিন্তু এদের সাথে দ্বন্দ্বটা হতো না সর্বশেষ। তো এই জায়গাটায়
আহ ওই ভুলটা থেকে যদি নূর সরে আসেন তাহলে একটা সুন্দর সমাধান হয়। তো বিভিন্ন যেটা বলছেন, দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম, সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, একথা বলছে নুরুল হক নূর। তো সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, এখন এই আপোষটা হলে এটা বিএনপির সাথে আপোষ, সংস্কার প্রশ্নে আপোষ নেই। যেমন বিএনপি সংস্কার করতে চায় না, আপোষ করে সিট টিট দিয়ে সংস্কার থেকে দূরে সরিয়ে রাখতে চায় বিভিন্ন দলকে, তারা চায় নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। এই দিকে হয়তো ইঙ্গিত করেছেন যে সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, এর মানে আমরা সংস্কার চাই। এখন কেউ যদি জোরালো ভাবে বলে আমরা সংস্কার চাই, সংস্কার প্রশ্নে আপোষ নেই, এর অর্থই হচ্ছে আমরা বিএনপির সাথে নাই। আবার দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকার পরিষদ। এখন দাসত্ব, কে কার দাসত্ব করবে? বর্তমান বাস্তবতায় কে কার দাসত্ব করবে? বর্তমান সময় দাসত্বের প্রশ্নটা আসলেই এর অর্থ দাঁড়ায় যে বিএনপির দাসত্ব করবে ছোট ছোট দল। এখন তারা আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগের দাসত্ব করবে, বা আওয়ামী লীগ সরকার তো আর ক্ষমতায় না যে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগের দাসত্ব করবে না। তাহলে এখন দাসত্বের অর্থ হচ্ছে বিএনপির দাসত্ব করা। এই যে দুইটা লাইন, দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্য, এর অর্থ দ্বারা এটা যে বিএনপির সাথে আপোষ করবে না, বিএনপির দাসত্ব করবে না। আর সংস্কার প্রশ্ন কোনো আপোষ নেই, মানে আপনি সংস্কার চান অ্যাট এনি কস্ট। এটা ওই বিএনপির খপ্পরে পড়ার আগে বিভিন্ন এইভাবে বলতেন যে সংস্কার হতেই হবে, তার নির্বাচন যত দেরিতে হোক। এখন আবার সেই পুরনো সুর যে সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে এই জোরালো অবস্থান ভিপি নূরের, এটা বিএনপির সাথে আর আপোষ না করার ইঙ্গিত বহন করে। ইটস ভেরি গুড, ভেরি সিগনিফিকেন্ট। তা আমরা, আমার মনে হয় যে লাস্ট সুযোগটা দিতে পারি। এবার যদি সত্যি সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, জনতার পক্ষে থাকে, একটা সিট পাওয়ার আশায় বিএনপির দালালি না করে, তাহলে ভিপি নূরকে আমরা তারুণ্যের প্রতিনিধি হিসেবে রিকগনাইজ করব। নইলে ওই জুনিয়র এরশাদ বিএনপির দালাল, বিকাশ নূর, মোসাদ, এগুলোই বলবে জনগণ। সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম বলে জানিয়েছেন তিনি। চমৎকার কথা, এই কথা দুইটা খুব সিগনিফিকেন্ট। নূর বলেন, গোলামী ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম, নতুন বাংলাদেশ গড়তে সংস্কার প্রশ্ন কোনো আপন। এই যে নতুন বাংলাদেশের কথাটা বলছে, এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। বিএনপির দালালি করলে, বিএনপি বলয় থাকলে নতুন বাংলাদেশ শব্দটাই আপনি উচ্চারণ করতে পারবেন না। নতুন বাংলাদেশ, সংস্কার, এগুলো হচ্ছে বিএনপি বিরোধী রাজনীতি। এখন বিএনপি হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, অতএব আপনি সংস্কারের পক্ষে। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এগুলো শুনতেই পারে না তারা। বিএনপি কিসের বাংলাদেশ? নতুন বাংলাদেশ আগের মতোই, কিছু না। এই যে গণ অভ্যুত্থানও যেরকম গণ অভ্যুত্থান অনেক নাকি হয়েছে, তাতে নতুন বাংলাদেশ বলা যাবে না। তো নূরের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে বিএনপির সাথে আর আপোষ করবেন না। এর উপর যদি ইস্তেকামাত থাকতে পারেন নূর, তাহলে জনগণ তাকে আরেকবার সুযোগ দিতে পারে। শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার হোসেন কিংবা এনসিপি, ছাত্র জনতা, তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে। এবং তাদের যে হিরো হওয়ার বিষয়টা, এটা ইতিহাসের একটা পুনরাবৃত্তির মাধ্যমে, 1 বছরের মধ্যেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তার মাধ্যমে সেটা হবে। দেখেন, হাসনাত, শারজিসরা বা এনসিপি, নাহিদরা দল গঠন করার পর এদের গ্রহণযোগ্যতা আরো কমেছে। দল গঠনের আগে অথবা গত বছর অগাস্টে, এমনকি সেপ্টেম্বরে, হাসনাত, শারজিসরা ছিল জাতির বীর, হিরো, সর্বসম্মত হিরো। বিএনপি, জামাত থেকে শুরু করে সবার ঊর্ধ্বে হাসনাত, শারজিস, নাহিদ, এরা, আসিফ, বিশেষ করে 6 সমন্বয়করা, এদের গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী। দল গঠন করে সেটা সংকুচিত হয়েছে। এর মানে এই না যে দল গঠন করা ভুল হয়েছে। এটা 75-এর 15 আগস্ট থেকে শিক্ষা নিয়েছে। 75-এর 15 আগস্ট যারা বিপ্লব করেছিল তাদেরকে হাসিনা এক পর্যায়ে ফাঁসি দিয়েছে এবং তাদেরকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। অথচ সেই বিপ্লবে সাধারণ জনগণ সবাই শুকরানা মাহফিল, শুকরানা মিছিল, মিষ্টি বিতরণ করেছিল। 75-এর 15 আগস্টের পর সারা বাংলাদেশে মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল, এমন মানুষ খুশি। কিন্তু যারা বিপ্লব করেছে তাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে, তাদের পক্ষে কেউ দাঁড়ায়নি, কেউ কোনো কথা বলেনি। এর মানে নিজেদের রক্ষার জন্য হলেও পলিটিক্যাল পার্টি দরকার। পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় তাদেরকে ধরে অ্যাটলিস্ট ফাঁসি দিতে পারবে না, নেগোসিয়েশন করবে।
তো 75 15 আগস্ট এই মেজর ডালিমদের যদি কোনো পলিটিক্যাল পার্টি থাকতো বা যাদের ফাঁসি দিয়েছে যাদের যদি পলিটিক্যাল পার্টি থাকতো, তাহলে আমার মনে হয় যে তাদের ফাঁসি দিতে পারতো না। এটা একটা বাস্তবতা। তো দর্শক, এখন গত বছরে 5 আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ, সব ঠিক আছে, কিন্তু সেখানে কিছু ভুল হয়েছিল, যার ফলে আমাদের বিপ্লব এখনো 1 বছরও পূর্ণতা পায়নি। 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণতা পায়নি, অপূর্ণ। যেমন দর্শক, জুলাই ঘোষণাপত্রটা আসেনি, অথচ জুলাই ঘোষণাপত্রটা এটা 5 আগস্ট, 6 আগস্ট বা 4 আগস্ট, 3 আগস্ট আসতে পারত। হাসিনার পতনের 2-1 দিন আগে আসলে সবচেয়ে ভালো। এই যে ঘোষণাপত্র, এটা সাধারণত চূড়ান্ত বিজয়ের আগে আসে। ওই সময় একটা ঘোষণাপত্র দিলে ভালো হতো, কিন্তু এ ধরনের অভিজ্ঞতা ছিল না বলে, অথবা হাসিনার এরকম ভূমিধস পরাজয় ঘটবে এটা হয়তো বুঝতে পারেনি বলে সেই ঘোষণাপত্র দেওয়া হয়নি। অতএব জুলাই ঘোষণাপত্রটা এটা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হবে। এখন সরকার নানানভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এখনো পারেনি। 16 জুলাইয়ের মধ্যে করার একটা প্ল্যান ছিল, তাও বলছে যে সম্ভব না। এখন 5 আগস্টের মধ্যে করতে পারলেই খুশি, বা কিভাবে করে কি, নানান প্রশ্ন আসে। কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদরা, এনসিপি একটা সিদ্ধান্ত নিয়েছে, 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করা হবে নাহিদ ইসলাম। তো এরা পাঠ করবে কেন? এখন এরা বলছে যে সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা পাঠ করব, নইলে তো সবাই মিলে আমরা সাইন করতাম, বিশেষ কোনো দলের পাঠ করার প্রয়োজন হতো না। আর বিশেষ কোনো দলে পাঠ করলে তখন ওই জাতীয় সঙ্গীত তেলাওয়াতের মতো হয়ে যেত, এটা আলাদা কোনো ফজিলত থাকতো না। কিন্তু না, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা 24 সালের 5 আগস্ট এনে দিয়েছে এই নাহিদদের নেতৃত্ব হয়েছে। আর জুলাই ঘোষণাপত্র মানে বিপ্লবকে টেকসই করা, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অথবা প্রোক্লেমেশন বা জুলাই চার্টার, যাই বলেন না কেন, এটাও সরকার পারেনি, রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি। আমরা সেই ছাত্র জনতা, নাহিদ, হাসনাতরাই আবার ঘোষণা করে দিলাম। অতএব ওরা আবার হিরো হবে। সরকার যদি এই টাইমের মধ্যে ঘোষণা করতে না পারে, ওরা কিন্তু একবার উদ্যোগ নিয়েছিল যে না, ওরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, ডিক্লেয়ার করবে। কিন্তু সরকার বলেছে না বাবা, আমরা সবাই মিলে করবো এটা। কিন্তু এখন পর্যন্ত পারেনি। সময় নিয়েছিল 1 মাস, কিন্তু পারেনি, কথা দিয়ে কথা রাখতে পারেনি। এর মানে কেউ না কেউ জুলাই ঘোষণাপত্র ঠেকাতে চায়, মানে বিএনপি ঠেকাতে চায়। আর বিএনপির সাথে তো সরকার আঘাত করেছে, এখন সরকার পারছে না। এখন এখানে 2টা বিষয় হতে পারে, যে সরকার যদি চায় যে না, এনসিপি বা এনসিপির ছেলেরা আবার হিরো হোক, এজন্য তারা ইচ্ছা করে ব্যর্থ হয়েছে যে না, আমরা জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে পারিনি, তো ওই হাসনাতরাই করুক, সার্জিসরাই করুক, নাহিদরাই করুক, ওরা করে আবার 1 বছর পর হিরো হোক। ওরা যতটুকু বিতর্কিত হয়েছিল, ওরা আবার হিরো হোক, নির্বাচনে ওরা আবার জিতে যাক। যে না, ওরাই বিপ্লব, হাসনাত, সার্জিসরাই বিপ্লব, ওরাই তো জুলাই ঘোষণাপত্র, অন্য কেউ তো পারে না কিছু। বিএনপি, জামাত 15 বছর চেষ্টা করেছে, কিন্তু হাসিনার কিচ্ছু ছিঁড়তে পারে নাই, কিন্তু হাসনাত, সার্জিসরা তো পেরেছে। ইউনূস 1 বছর জুলাই ঘোষণাপত্র দেয়, কিচ্ছু পারেনি, ওরাই তো দিয়েছে, তো ওরাই তো বাংলাদেশ, মানুষ এটা মনে করবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকার ইচ্ছা করে ব্যর্থ হয়ে থাকতে পারে, নইলে ব্যর্থতার সুযোগটা এই নাহিদরা নিয়ে ওরা হিরো হতে যাচ্ছে, এবং এটা পারবে। এটা আমার সহজ কথা। জুলাই ঘোষণাপত্র যাই ডিক্লেয়ার করবে, জুলাইকে যারা সাংবিধানিক মর্যাদা দিবে, আগামী রাজনীতির ভিত্তি হিসেবে যারা জুলাইকে তৈরি করবে, আমরা 1000বার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, তাদের সাথে আছি এবং থাকবো। তখন এটা নাহিদরা করছে, জামাত তো বলতে পারলো না বা সাহস করলো না, বা বললে কেউ মানতো না, তোলপাড় তৈরি করে দিত সবাই, যে না, সরকার করেনি, আমরা জুলাই ঘোষণাপত্র পাঠ করব। জামাত বলেছে, এটা জামাতের জন্য বলা সঙ্গত ছিল না, এটা ওরা বলেছে। তো দর্শক, এই 3 আগস্টের আগে যদি সরকার ঘোষণা করতে না পারে, তাহলে আবার ইতিহাসের সে 1 বছর আগে যেরকম এই নাহিদরা হিরো ছিল, আবার ঘুরে ফিরে এই জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ারের মাধ্যমে ওরাই হিরো হবে। স্বাধীনতার ইশতেহার, জুলাই ঘোষণাপত্র, সেই 71টা অনেকটা 71-এর জায়গাটা দখল করবে 24 এই ঘোষণাপত্রের মাধ্যমে। এটা অনিবার্য,
71 সেটেল, ওটা তার ধারাবাহিকতায় 24, এটা সবাই বলবে, কিন্তু তারপরও জেনজির কাছে 24 হবে মুখ্য। এই বাস্তবতার দিকে যাচ্ছে। অথবা এরকম হতে পারে যে সরকার যাতে আসলেই করে, এজন্য 3 তারিখ ঘোষণা করা, যাতে সরকার সিরিয়াসলি তার আগেই করে ফেলে। দেখুন, সরকার করলে একটা বিষয় যে তাহলে এটা সমাধান হয়ে গেছে, বিপ্লব পূর্ণতা পেয়ে গেছে এক ধরনের, সবাই মিলে যদি করতে পারে। সবাই মিলে না করতে পারলে, যদি শুধু নাহিদ বলে, তাহলে বুঝবেন যে ওটা আরেকটা বিপ্লবের ডাক। সেটাও ভালো হবে, আরেকটা বিপ্লব দরকার, কারণ অনেক কিছু এই বিএনপির চরিত্র আমরা দেখেছি না, এরা কি, এই জন্য আরেকটা বিপ্লব দরকার। নানান কর্মসূচি ঘোষণা করেছে। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী 64 জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে। জুলাই পদযাত্রা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64 জেলার প্রদক্ষিণ। তবে 64 জেলায় এভাবে আলাদা আলাদাভাবে বড় আকারে করা তাদের জন্য কঠিন হবে। তবে কেন্দ্রীয় টিম যদি সারা দেশে ঘুরে পারবে, জুলাই অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, সেই রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম এখনো চলমান, জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। তো জুলাই পদযাত্রা এবং এই জুলাই ঘোষণাপত্র, ইশতেহার, তো এগুলোর সরকারের ব্যর্থতার সুযোগ নেই। এগুলোর মাধ্যমে আবার সেই গত বছর ইতিহাসের পুনরাবৃত্তির মাধ্যমে ওরা হিরো হতে যাচ্ছে। ওরা পয়েন্টটা পিক করতে পেরেছে, এবং এই ইশতেহার, ঘোষণাপত্র, এগুলো হবে আরেকটা বিপ্লবের ডাক। আমরা প্রস্তুত।